শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজকের বিজনেস আওয়ারে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। আমরা আজকে আলোচনা করতে চাই যে অর্থনীতির নানা সূচকে আসলে মন্দাভাব চলছে এবং গোটা অর্থনীতি একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তবে আমাদের কাছে দুটি প্রতিবেদন আছে, সেগুলো একটু দেখে আসতে চাই। দেশের ভেতরেও বাইরে আর্থিক খাতে নগদের লেনদেন কমছে। মূলত ভোক্তা ঋণ বাড়াতে ব্যাংকগুলোর কৌশলের কারণে বাড়ছে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার। আর বর্তমান সময়ে দেশের পরিস্থিতিতে নগদ ব্যবহারে আগ্রহ হারাচ্ছে বলে মত ব্যাংকারদের। নগদ বহনের ঝুঁকি, বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পেমেন্টের সুবিধা সব মিলিয়েই সাম্প্রতিক সময়ে বেড়েছে প্লাস্টিক কার্ডের ব্যবহার। অভ্যন্তরীণ পেমেন্ট থেকে শুরু করে আন্তর্জাতিক সফর, অনলাইন কেনাকাটা, ব্যবসায়িক খরচ, এখন ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের আগস্টে বাংলাদেশিরা বিদেশে কার্ড ব্যবহার করে খরচ করেছিলেন 443 কোটি 3 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সর্বোচ্চ কার্ড ব্যবহার করে খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড। সব মিলিয়ে সেপ্টেম্বরে বাংলাদেশিরা খরচ করেছেন 494 কোটি 2 লাখ টাকা। ব্যাংক খাতেও বাড়ছে আমানত। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ 1770 কোটি টাকা কমেছে। আইন শৃঙ্খলার অবনতি ও ব্যাংকিং খাতে টাকা ফেরাতে ভোক্তা ঋণ বাড়াতে ব্যাংকগুলোর কৌশলে অনলাইন লেনদেন বাড়ছে বলেও মত এই অর্থনীতিবিদের। শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং আইন শৃঙ্খলার অবনতি দিনে দিনে প্রকাশ হচ্ছে। এর ফলে সাধারণ জনগণ, সাধারণ ক্রেতা আপনার নগদ টাকা বহন করে আর মার্কেটে যে পণ্য এবং সেবা করা থেকে বিরত থাকছে। ভোক্তা ঋণ বাড়ানোর, রিটেল খাতে ঋণ বাড়ানোর তারা এখন সিদ্ধান্ত গ্রহণ করছে। এই খাতগুলো ঋণের এত বেশি খেলাপি হয় না। এ কারণে আপনার প্লাস্টিক মানি, ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে তারা ঋণ প্রদান করতে উৎসাহিত বোধ করছে। ক্রেডিট কার্ডের আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস বাড়িয়ে দিচ্ছে। ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে লেনদেন করলে ডিসকাউন্টিং ফ্যাসিলিটিস বাড়িয়ে দিচ্ছে। শাহজালাল ব্যাংকের সাবেক এই কর্মকর্তার মতে ডিজিটাল লেনদেনে মানুষের অভ্যস্ততা বাড়ছে। ব্যাংকগুলো তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডের বিভিন্ন প্রণোদনা দেওয়ায় সেসব সুবিধাও নিচ্ছে গ্রাহকরা। আসলে ডিজিটাল লেনদেনে মানুষ অভ্যস্ত হচ্ছে। আর বাংলাদেশের সাথে বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই কারণেই কিন্তু নির্দ্বিধায় এই লেনদেনগুলো হচ্ছে এবং আগে যে হুন্ডি বা অবৈধ লেনদেনগুলো হচ্ছিল সেগুলো কিন্তু পরিমাণে কমেছে বলেই কিন্তু এই ডিজিটাল লেনদেনটা আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি। এদিকে বিদেশিরাও বাংলাদেশে এসে কার্ডের মাধ্যমে খরচ করেছেন 183 কোটি 3 লাখ টাকা। তবে তা সেপ্টেম্বরের তুলনায় 8 কোটি টাকা কম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। কর্তৃত্ববাদী রাজনীতির কারণে দেশের অর্থনীতিতে প্রতিযোগিতা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। রোববার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তারা বলেন, উন্নয়নের বয়ান ছিল অতিরঞ্জিত। দেশে অপ্রচলিত খাতে শ্রমিকের সংখ্যা প্রায় 7 কোটি, যা শ্রমবাজারের প্রায় 85%। কৃষক, দিনমজুর, গৃহকর্মী সহ বিপুল শ্রমিকদের নাই কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি, পায় না আইনি সুরক্ষাও। আজকের অনুষ্ঠানে যে রোববার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্রেকারের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম সংশ্লিষ্টরা অভিযোগ করেন, সরকার শ্রমিকদের সুরক্ষার কথা বললেও তা শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ। এইটা হলো আমরা বলছি যে এটা বাস্তবায়নের। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, সময় স্বল্পতার কারণে অপ্রচলিত খাতের শ্রমিকদের আইনি সুরক্ষার মধ্যে আনা যায়নি। আমার মনে হয় বাংলাদেশে যে লেবার একটা হয়েছে এর চেয়ে ভালো লেবার বাংলাদেশে করা সম্ভব ছিল না। আমি কিন্তু এখনো ওই আই এম আন্ডার দি ফায়ার অফ এমপ্লয়ার্স। ওনারা মনে করেন যে আমি টোটালি ওয়ার্কারদের পক্ষে চলে গেছি। টু সাম এক্সটেন্ট কারেক্ট, কারণ ওয়ার্কারদের আমাদের বিএলএ যে অবস্থা ছিল সেখান থেকে এটাকে টেনে তুলতে হয়েছে। দীর্ঘদিনের অসম রাজনীতির কারণে অর্থনীতিতে প্রতিযোগিতা তৈরি হয়নি বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। বলেন, দেশে উন্নয়নের বয়ান ছিল অতিরঞ্জিত।
তারা একটি প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি বন্ধ করেনি, এই প্রতিযোগিতাহীন রাজনীতি একটি প্রতিযোগিতাহীন অর্থনীতির দিকে তারা নিয়ে গেছিল। এবং এই প্রতিযোগিতাহীন অর্থনীতির ফলে বাংলাদেশে যেই উন্নয়নের বয়ান সৃষ্টি হয়েছিল তা যে শুধু অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত ছিল তা না, অনেক ক্ষেত্রে এটার অংশগ্রহণমূলক ছিল না। এবং অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে উচ্চ সুদহার ও ব্যাংকিং খাতের উচ্চ খেলাফি ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ম্যাক্রো ইকোনমিক রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। সেটা হলো আপনারা জনাব মাহফুজ, আমরা দুটি প্রতিবেদন দেখে নিলাম। এই প্রতিবেদন থেকে কিছু প্রশ্ন আপনার কাছেও থাকবে, তবে তার আগে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে আসলে এই যে অন্তর্বর্তী সরকারের একটি লম্বা সময় আমরা দেখলাম প্রায় 1.5 বছর, সব মিলিয়ে আসলে এখন আর্থিক খাতে অনেক সংস্কার হয়েছে, অন্যান্য খাতেও সংস্কার হয়েছে, সব মিলিয়ে আসলে আমাদের নানান ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখনও অনেক সূচকে চাপ রয়েছে, মন্দা রয়েছে। যদি বলতেন যে আসলে সব মিলে অর্থনীতি এখন কোন দিকে আছে বা কোন পথে আছে? ধন্যবাদ। আসলে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমি মনে করি যে আর্থিক খাত, বিশেষ করে যে ব্যাংকিং খাত এবং একই সঙ্গে যে পুঁজিবাজার, এই দুটো খাতে যে আপনার সংস্কারগুলো হচ্ছে সেগুলো এখনো পর্যন্ত খুব বেশি যে ফল দিয়েছে এটা আমি বলবো না, তবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা অনেকটা ফিরে এসছে এবং এই অর্থ পাচারের বিষয়ে যেরকম একটা অনেকটা উন্মুক্ত ছিল বাংলাদেশের ব্যাংকগুলো, এখান থেকে অর্থ পাচার হয়ে গেছে সেটা আমরা সবাই জানি। এবং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন দেশের সঙ্গে যে কথাবার্তাগুলো হচ্ছে যে পাচার হওয়ার ফেরত না আসার বিষয়ে, তো সেগুলো চলমান আছে। কিন্তু পুঁজিবাজার নিয়ে আমাদের অনেক আশা ছিল যে এখানে একটা বড় রকমের সংস্কার হবে এবং সেখানে যারা সাধারণ বিনিয়োগকারী তাদের একটা আস্থা ফিরে আসবে। তো সেই জায়গাতে এখনো পর্যন্ত আমরা কিন্তু দৃশ্যমান কিছু দেখিনি। এটি ছাড়াও সার্বিকভাবে যে অর্থনীতি, সেখানেও আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল যে অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের নানা উদ্যোগে অর্থনীতি একটা গতির মধ্যে আসবে। তো এবং একটা সুস্থ প্রতিযোগিতার জায়গা তৈরি হবে এই অর্থনীতিতে, যে যারা বিভিন্ন অ্যাক্টর রয়েছেন, বিশেষ করে ইনভেস্টর এবং একই সঙ্গে পুরো যে একটা সাপ্লাই চেইন, এই মার্কেট, এই প্রত্যেকটা জায়গাতে একটা ভালো একটা অবস্থা তৈরি হবে। তো সেই জায়গাতে শুধুমাত্র এই রমজান এবং ঈদের সময়টা বাদে আমি মনে করি যে সেই জায়গাতে আরও অনেক কিছু করার ছিল। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা এবং একই সঙ্গে যে এখানে যে বিভিন্ন রকমের যে অ্যাক্টর, বিশেষ করে যে সিন্ডিকেটের যে একটা অদৃশ্য প্রভাব, তো সেখান থেকে এই বাজারটাকে মুক্ত করা এবং এই মূল্যস্ফীতির যে একটা অভিশাপ সেখান থেকে ভোক্তাদেরকে রেহাই দেওয়া, এই জায়গাগুলোতে আরও অনেক কিছু করার ছিল। চেষ্টা করেছে এই অন্তর্বর্তী সরকার, নানা রকমের প্রতিবন্ধকতা ছিল, এটাও সত্য যে তারা দিনরাত পরিশ্রম করেছেন, কিন্তু আসলে সব জায়গা থেকে সহযোগিতা পাননি। তবে একটা জায়গায় হয়তো আমাদের আর একটু প্রত্যাশা পূরণ করার সুযোগ ছিল অনেক, বিশেষ করে যে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সর্বোচ্চ পর্যায়ের যে যোগাযোগ এবং নিয়মিত বৈঠকের কথা আমরা প্রত্যাশা করছিলাম, কিন্তু সেটা হয়নি। আমরা দেখতে পেয়েছি যে একবারে যে সমস্ত অ্যাপেক্স বডিগুলো রয়েছেন বিজনেস অ্যাসোসিয়েশনগুলোর, তো তাদের সঙ্গেও আসলে সরকারের সর্বোচ্চ পর্যায়ের যে যোগাযোগ বা নিয়মিত বৈঠক হওয়া, তো সেটি কিন্তু আসলে হয়নি। তো এই জায়গাটাতে আমাদের অস্বস্তি রয়ে গেছে এবং আক্ষেপও আছে ইনফ্যাক্ট। তো সেটা হলে হয়তো এই যে মূল্যস্ফীতি বা এই যে সিন্ডিকেট, এগুলার হয়তো আরও প্রকোপটা আমরা হ্রাস করতে পারতাম এবং ব্যবসায় গতি আসতো, বিনিয়োগ বাড়তো। তো আর বিনিয়োগ না বাড়লে যেটা হয় যে আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে আসলে কর্মসংস্থানের জায়গাতে অনেক ঘাটতি আছে এবং বিশেষ করে যারা শিক্ষিত জনগোষ্ঠী, তরুণ, তো তাদের মধ্যে বেকারত্ব অনেক বেশি এই মুহূর্তে, যে প্রায় আসলে 1/5 থেকে 1/4 পর্যন্ত আর কি দেখা গেছে যে আসলে এখানে শিক্ষিতদের মধ্যে বেকারত্ব রয়েছে এবং সার্বিকভাবে যে কর্মসংস্থান সেই জায়গাতে খুব একটা সন্তুষ্টি নেই। আর এই আমাদের যে এই বৈদেশিক বাণিজ্য, তো সেখানেও তো আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্বস্তি রয়েছে আমাদের। এই যে পরপর 4টা মাস আমরা দেখলাম যে রপ্তানি ক্ষেত্রে যে গ্রোথ রেট নেগেটিভ গত বছরের একই সময়ের তুলনায়, এবং আর বিদেশি বিনিয়োগ যেটি, তো সেটির ক্ষেত্রেও আমরা আশা করছিলাম যে এই যে বিডার যে নেতৃত্ব, তারা বাংলাদেশে অনেক বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন, কিন্তু সেখানেও আমরা খুব একটা যে সাফল্য সেটা দেখতে পাইনি। বিদেশি বিনিয়োগ কিছু এসছে, খুবই সামান্য, এবং সেটা বেশিরভাগই রিইনভেস্টমেন্ট, কিন্তু নতুন যে বিনিয়োগ বড় আকারের, তো সেটি আমরা দেখতে পাইনি। তো সব মিলিয়ে এই সমস্ত জায়গাতে যেহেতু স্থবিরতা হয়েছে, তো এই কারণেই আসলে এই অন্তর্বর্তী সরকারের যে একটা বড় রকমের সুযোগ ছিল, সেই সুযোগের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হাতছাড়া হয়ে গেছে অনেক কিছু। তো এবং এখন যেহেতু একেবারে শেষ পর্যায়ে, এখন তো নির্বাচনের কথাই হচ্ছে, শিডিউল যেহেতু হয়ে গেছে, আমার ধারণা যে নির্বাচনের পরে যে যারা বিদেশি বিনিয়োগকারী তারা বড় আকারে বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন। দেশের ভিতরেও যে এক ধরনের স্ট্যাগনেশন আছে, তো সেটা থেকেও আমরা হয়তো বের হয়ে আসতে পারবো। এখানে যে প্রতিবেদন আমরা দেখলাম বা গতকালকে
অর্থনীতিবিদরা একটি অনুষ্ঠানে বলছিলেন যে দেশকে প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে, যেমন ঠিক তেমনি অর্থনীতিকেও প্রতিযোগিতাহীন করা হয়েছিল। এই বিষয়টা যদি বলতেন যে এটি আসলে কেমন ছিল বিষয়টা? আমি মনে করি যে এটা অনেক বড় একটা মৌলিক স্টেটমেন্ট। এইরকম ফান্ডামেন্টাল স্টেটমেন্ট আসলে আরো আগে দেওয়া উচিত ছিল। মানে আমি নিজেও এই যে আমাদের যে কম্পিটিশন পলিসি সেটার জন্য গবেষণা করেছি, বিভিন্ন রকমের যে পলিসি অ্যাডভোকেসি সেটা করেছি। পরবর্তী সময়ে আসলে কম্পিটিশন কমিশন তৈরি করা হয়েছে, কিন্তু সেটা নখদন্তহীন একটা কমিশন। এবং এটা খুবই একটা উদ্বেগের বিষয় যে বাজারে এই একদিকে হচ্ছে প্রতিযোগিতাহীনতা, অন্যদিকে অসুস্থ প্রতিযোগিতা। তো সেগুলা দিক থেকে আমি বলবো যে একটা বড় রকমের রেসপন্স আসা উচিত ছিল আমাদের যে কম্পিটিশন কমিশন তাদের মধ্যে থেকে, কিন্তু সেটা আসেনি। আমরা শুনেছি সিন্ডিকেটের কথা, শুনেছি যে কিছু কিছু গোষ্ঠী তারা পুরো বাজারটাকে নিয়ন্ত্রণ করছে। তো সেই জায়গাতে আসলে যে এক ধরনের যে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা বা তাদের যে কমিশনের দিক থেকে যে একটা রেসপন্স, তো সেটা তো আমরা সেভাবে দেখিনি। যার ফলে যে স্টেটমেন্টটা এখন আসছে যে এই প্রতিযোগিতাহীনতা, তো সেটা একটা খুবই দুঃখজনক একটা পরিণতি আমাদের বাজারে। তো এখানে কিন্তু আমরা যখন যদি প্রতিযোগিতা দেখতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাক্টর এখানে আসতো, এবং আমরা পুরো দেখতে পাচ্ছি যে সাপ্লাই চেইনের মধ্যে কিন্তু এই অল্প কিছু অ্যাক্টর তারা কিন্তু পুরো বাজারটাকে এখনো নিয়ন্ত্রণ করছে। তো এটা একটা বিষয়। আর প্রতিযোগিতাহীনতা তৈরির পিছনে আমি মনে করি যে এই যে ব্যাংকিং এবং এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদেরও দায় কম নয়, এবং সেই জায়গাতে আসলে সরকারের দিক থেকে বিশেষ করে প্রতিযোগিতা কমিশনের দিক থেকে ইন্টারভেনশন দরকার ছিল। তো এটা হয়নি, এবং এই কারণেই দেখা যাচ্ছে যে যারা অনেক বড় উদ্যোক্তা, বড় ব্যবসায়ী, তাদের দিকে কিন্তু এই অর্থায়নটা গেছে, আর যারা ক্ষুদ্র বা মাঝারি তারাও কিন্তু সেই অর্থায়নটা পাননি। যার ফলে প্রতিযোগিতার যে জায়গাটা সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড, সেটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি, এবং একই সঙ্গে দুর্বৃত্তায়ন যে হয়েছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো সব মিলিয়ে আসলে এই বাজারের যে এখনকার যে রূপ, সেই রূপটা আমরা আরো সুন্দর দেখতে পেতাম। এটা বিস্তৃত পরিসরে সমস্ত অ্যাক্টর যাদের পটেনশিয়াল রয়েছে তারা আসলে সাপ্লাই করতে চান বা যারা ব্যবসা করতে চান, তো সেই জায়গাতে আমরা প্রতিযোগিতার যে জায়গা তৈরি করার জন্য যে ফাইন্যান্সিং এবং রেগুলেশন, এবং একই সঙ্গে সেখানে যদি কেউ বাধা দেয়, সিন্ডিকেশন তৈরি হয়, বড় কর্পোরেট, তো তাদের যে ইন্টারভেনশন, তো সেই জায়গাতে আসলেই একটা কম্পিটিশন হওয়া দরকার ছিল, যেটা আসলে কম্পিটিশন কমিশন সেটা ফ্যাসিলিটেট করতে ব্যর্থ হয়েছে আমি বলবো। আচ্ছা, আপনার কথার মধ্যে থেকে একটা বিষয় একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে অর্থ উপদেষ্টা গভর্নর ইতিমধ্যে বলেছেন যে খেলাফি ঋণ যারা করেছে, হ্যাঁ, বা ভবিষ্যতে যারা করবে, এই দায় ব্যাংকারদেরকেও নিতে হবে এখন থেকে। হ্যাঁ, এটা আসলে দায় তো অনেকের। হ্যাঁ, তা আমাদের যে সংস্কৃতি তৈরি হয়েছে, তো সেটার পেছনে কিন্তু অনেকেই বিভিন্নভাবে ইনভলভ ছিল। তবে একই সঙ্গে এটাও সত্য যে ব্যাংকগুলোর যে ব্যবস্থাপনা, মানে উচ্চতর যে পর্ষদ, বিশেষ করে পরিচালনা পর্ষদ, তাদের যে দায় ছিল, এতে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তো সুতরাং একদিকে হচ্ছে রাজনৈতিক চাপ, প্রভাবশালীদের চাপ, অন্যদিকে হলো যে ব্যাংকের ভিতরে যে ব্যবস্থাপনা, তাদের যে নীতি, এবং তারা তো তাদের চোখের সামনে দেখেছেন যে যে বিজনেস প্রপোজালগুলো নিয়ে আসা হয়েছে, তো সেগুলো কোনো মেরিট নেই। কোনো জায়গাতে হয়তো দেখা যাচ্ছে যে এই যেগুলা কোলেটারাল, তো সেগুলোর কোনো অস্তিত্ব নেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। এরকম দেখা গেছে যে বড় বড় যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তাদের মধ্যে 30টার কথা বলা হচ্ছে, 15টা কোনো ফার্মের কোনো অস্তিত্বই নেই। যে সমস্ত অস্তিত্বহীন, নাম নিশানাহীন, মেরিটলেস যে সমস্ত প্রজেক্ট, সেগুলোতে ফাইন্যান্সিং যখন করা হয়েছে, তখন এই যে সংস্কৃতিগুলো বিভিন্ন ব্যাংকে তৈরি হয়েছে, এক ধরনের প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে যে না ঠিক আছে, কে কত বেশি ঋণ দিতে পারে। এই জিনিসগুলো তো একদিন আর হয়নি। তো সুতরাং আজকে যে ব্যবস্থাপক আছেন, সেই ব্যবস্থাপক তো আসলে নীতি নির্ধারণের দায়িত্বে 10 বছর আগে ছিলেন না, তখন অনেক তো চেঞ্জ হয়েছে। এখন আমি মনে করি যে হ্যাঁ, ওরকম দায় যদি বা এই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম যদি এটা তৈরি করা যায়, তাহলে এটা অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে, এবং যে কোনো মানে যেন তেন প্রকল্পে বা যেন তেন ব্যবসায়ের জন্য আসলে এই ঋণ দেওয়ার যে সংস্কৃতি, সেটা বন্ধ করবে। একই সঙ্গে আমি মনে করি যে এক্ষেত্রে মানে পুরো ব্যাংকিং যে অ্যাক্টিভিটি, পুরো যে বিজনেস ফাইন্যান্সিং, এই জায়গাতে যত কম আসলে পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স সেটা রাখা যায়, এবং একেবারে যদি না করা হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে ব্যাংকগুলো আসলে সুন্দরভাবে তাদের অপারেশনগুলো করতে পারবে। জনাব মাহফুজ কবির, গতকালকের বাংলাদেশ রিফর্ম ট্রেকারের প্রতিবেদন, যেটি নাগরিক প্ল্যাটফর্ম করেছে, সেখানে অর্থনীতিবিদরা বলেছে যে 128টি সংস্কার উদ্যোগের মধ্যে মাত্র 2টি সফল হয়েছে, আর বাকিগুলো সফল হয়নি। এবং যে কারণে আছে, তারা বলছে যে দেশের সংস্কারের উদ্দীপনা হারিয়ে গেছে। এই বিষয়টি আপনার কাছে উত্তর নিব, তবে আমরা একটু রাজধানী এবারকারের সামনে আছে আমাদের সহকর্মী মাসুদুল লাবনী, সেখানে একটু যেতে চাই। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে, আমরা সেখানে যোগ দিচ্ছি।
এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য যে সকল প্রস্তুতি সে সকল প্রস্তুতি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শেষ করা হয়েছে এবং তার অ্যাম্বুলেন্সটি তার অ্যাম্বুলেন্সটি নিয়ে যাত্রা শুরু করেছে। পুলিশের প্রোটোকলের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যেমনটি দেখছি যে এবার কেয়ার হাসপাতাল থেকে তাকে বের করা হয়েছে। বের করে তার যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স পুলিশি প্রোটোকলের মাধ্যমে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে সকালেই মূলত একটি মেডিকেল বোর্ডের সভা হয়েছে এবং সেখান থেকে যেমনটি আমরা জানতে পেরেছি যে সেই মেডিকেল বোর্ডের সভা থেকেই মূলত গ্রিন সিগন্যাল মিলেছে এবং পরবর্তীতে এয়ারপোর্টে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে সেই এয়ার অ্যাম্বুলেন্সের যে দুজন চিকিৎসকও হাসপাতালে এসেছিলেন ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার বিষয়গুলো জানতে এবং সকল কিছু শেষ করে কিন্তু ইতিমধ্যেই আমরা যেমনটি দেখছি যে তার যে এয়ার যেমনটি দেখছি যে তার যে অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করেছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি তার যে গাড়িবহর সেই গাড়িবহর নিয়ে এয়ারপোর্টের দিকে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে এবং আমরা যেমনটি দেখছি যে তার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং সেই সকল প্রস্তুতি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আমরা যেমনটি দেখছি যে তার যে গাড়িবহর সেই গাড়িবহর এবং তার অ্যাম্বুলেন্স আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এয়ারপোর্টে থেকে তাকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হবে। আমরা যেমনটি দেখছি যে ইতিমধ্যেই যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়েছে। এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়ে যাত্রা শুরু করেছে এয়ারপোর্টের দিকে। মূলত এয়ারপোর্টে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে সকাল 11:20 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে। আমরা যেমনটি দেখছি যে তার যে অ্যাম্বুলেন্সটিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করেছে এভার কেয়ার হাসপাতাল থেকে। এভার কেয়ার হাসপাতালের থেকে পুলিশি প্রোটোকলের মাধ্যমে সেই অ্যাম্বুলেন্সটি বের করা হয়েছে এবং অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে বের হচ্ছে এবং বের হয়ে মূলত যাত্রা এবং ঠিক আমার সামনেই দেখতে পাচ্ছি যে আইসিইউ সুবিধা সম্পন্ন চিকিৎসা একজন চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক নার্স আছেন এবং আজকে সকাল 11:30 হ্যালো 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 ভাই ভাই আমি জানি পরবর্তীতে সেই অস্ত্রোপচার শেষে তার যে তাকে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য, বেটার সাপোর্টের জন্য তাকে নিয়ে আসা হয় এভার কেয়ার হাসপাতালে এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকাল রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য যে সকল প্রস্তুতি, সেই সকল প্রস্তুতি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়েছে। সম্পূর্ণের পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সম্পূর্ণের পর কিন্তু আজকেই জানানো হয়েছিল, সকাল 10টা নাগাদ জানানো হয়েছিল 1:30টার দিকে তাকে তার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে সকাল 11:20 নাগাদ মূলত এসেছিল এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি 11:20 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তার যে ডাক্তার ছিল, ডাক্তাররা কিন্তু এসেছিল এভার কেয়ার হাসপাতালে এবং সেখানে আসার পর ডাক্তাররা সকল কিছু বুঝে নিয়ে ইতিমধ্যেই ওসমান হাদিকে নিয়ে যে সেই অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করেছে। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়ক পথে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে সেখান থেকে মূলত এয়ার অ্যাম্বুলেন্সে তুলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। আজ দুপুর 15:15 নাগাদ এভার কেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাদা লাল রঙের বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স, এই এয়ার অ্যাম্বুলেন্স বিশেষ নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি জানাতে চাই, নির্বাচনী প্রচারণার সময় শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয় এবং সেই গুলি মূলত তার মাথায় সে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়, একটু অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে তার অবস্থা কিছুটা হলে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আনা হয় এবং সেখানে এনে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার যে সেই চিকিৎসা আসলে তার আসলে চিকিৎসা চলমান ছিল এবং গতকাল রাতে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে এই মুহূর্তে আপনারা দেখছেন দোলা চলছিল যে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসবে, যে এয়ার অ্যাম্বুলেন্সে করেই ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে এবং সকল ধরনের প্রস্তুতি আসলে সম্পূর্ণ করা হয়েছিল এবং সেই অংশ হিসেবেই কিন্তু আমরা আসলে দেখেছি আজকে 1:15 নাগাদ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে বের করা হয়েছে এবং বের করার পর তার যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করেছে এবং যাত্রা শুরুর পর কিন্তু ইতিমধ্যেই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে যাচ্ছে এবং আমরা যেমনটি দেখছি যে আসলে আমরা এই মধ্যে নিয়ে ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছে এবং খিলক্ষেত মোড়ের দিকে কিন্তু আসলে তারা অগ্রসর হয়েছে। আমরা জানাচ্ছিলাম ওসমান হাদিকে যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই তথ্য এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে সর্বশেষ। শুরু করতেছি, হ্যাঁ।
দেখছেন বিমানবন্দরের 8 নম্বর গেটে এই ভিআইপি গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই মুহূর্তে যখন থেকে এভার কেয়ার থেকে এই ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে তারপর থেকেই নিরাপত্তা ব্যবস্থাটি আরও জোরদার করা হয়েছে। আমরা সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছি, এখানে দেখেছি আজকের এই ওসমান হাদিকে নিয়ে বিদেশ যাত্রা ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বিমানবন্দর ঘিরে। এবং যেমনটি আপনাদের জানাচ্ছিলাম, আমরা এই ওসমান হাদিরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যখন 11টা 20 মিনিটে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্রবেশ করে, তারপর পরেই এখান থেকে একজন চিকিৎসক এবং একজন নার্স নিজামুদ্দিন নামে তারা এই ওসমান হাদিকে নিয়ে আসতে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা করে এবং তারপর থেকেই মূলত কার্যক্রমটি আরও সচল হয় এবং তাকে ওসমান হাদিকে নেয়ার জন্য বিমানবন্দরের যে কার্যক্রমটি সেটি আরও বেশি আমরা চোখে পড়ে এবং নিরাপত্তার বিষয়টিও দেখেছি। আমরা সকাল থেকে রাজধানীর এভার কেয়ার সহ বেশ কিছু এলাকায় ঘুরেছি। বিশেষ করে আপনারা জানেন যে এই ওসমান হাদিকে গুলি করার ঘটনায় এখন পর্যন্ত যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, আমরা পল্টন থানায়ও গিয়েছি। এই মুহূর্তে সর্বশেষ যেমনটি জেনেছি যে 8 জনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে। আপনারা দেখছেন ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি বিমানবন্দরের কাছাকাছি এসে পৌঁছেছে এবং একদম সামনে যে পুলিশের গাড়িগুলো সেগুলো বিমানবন্দরে 8 নম্বর গেটে এসেছে এবং এটিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি একদম 8 নম্বর গেটে প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বিমানবন্দরে যাবে। যেমনটি দেখছেন এই অ্যাম্বুলেন্সেই মূলত ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে এবং অ্যাম্বুলেন্সে আমরা যেমনটি দেখছি সামনে একজন বসে রয়েছেন এবং চিকিৎসক যিনি বিদেশ থেকে এসেছেন তারও এই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকার কথা, এমনটি আমরা তখন থেকেই জেনেছিলাম এবং তার সাথে কথা বলেছিলাম। তিনিই মূলত সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বেই রয়েছেন। বিমানবন্দরের 8 নম্বর গেটের ভেতর দিয়ে ওসমান হাদিকে নিয়ে এই অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশ করেছে এবং বাহিরে যত নিরাপত্তার যে গাড়িগুলো ছিল সেগুলো বাহিরে অবস্থান করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে কিছুক্ষণের মধ্যেই এই যে সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আনা হয়েছে 1122F সেটিতে করেই বাংলাদেশে ছেড়ে যাবেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ওসমান হাদি এবং এটিকে ঘিরে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্সরা এসেছিলেন, তারাও এই